হ্যালো এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, ডিল টিউটর চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সাগর আহমেদ। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের এইচএসসি ইংলিশ অ্যাসাইনমেন্ট মানে 2021 সালের ইংলিশে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা আছে এইটা সলভ করাবো। তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে আমরা অ্যাসাইনমেন্টটা শুরু করি। তো বন্ধুরা দেখো, আমাদের অ্যাসাইনমেন্টের প্রথম কোশ্চেনটা কি আছে। প্রথম কোশ্চেনটা আছে গিভ অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ দিতে বলেছে। তো দেখো, দেখো আমি এটা সলভ করে দিয়েছি। হি হ্যাজ বিন প্লেয়িং ফুটবল ফর 2 hours। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস বাকি অংশ। তাহলে হি হ্যাজ বিন প্লেয়িং ফুটবল ফর 2 hours। দেখো ফার্স্ট কোশ্চেনটা আমাদের হয়ে গেছে। এরপর সেকেন্ড কোশ্চেনটা আছে হচ্ছে দেখো হুইচ টেন্স ইজ দ্য ফলোয়িং সেন্টেন্স। আই হ্যাড এ কস্টলি ওয়ার্স। দেখো আমি এটাও সলভ করে দিয়েছি, ইজি, অনেক ইজি। এরপর দেখো নাম্বার 3 কি আছে। নাম্বার 3টা হচ্ছে হোয়াট আর দ্য ভার্ব ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। বলতেছে যে এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলোর ভার্ব ফর্মটা বের করতে হবে। ভার্ব ফর্ম যেটা আছে ওইটা তোমাকে দেখাতে হবে। তো দেখো এখানে ফার্স্টটা কি ছিল? বিউটি। ফার্স্টটা ছিল কি? বিউটি। এখানে ফার্স্টটা কি ছিল? বিউটি। তারপরেরটা হচ্ছে অ্যাবল, তারপরেরটা হচ্ছে ডেঞ্জার এবং এডুকেশন। এখন দেখো আমরা ফার্স্টটা এখানে বিউটির ভার্ব ফর্মটা কি? বিউটিফাই। অ্যানাবলের ভার্বটা কি হবে? অ্যাবলের ভার্বটা কি হবে? অ্যানাবল। ডেঞ্জারের ভার্বটা কি হবে? এনডেঞ্জার। এডুকেশন যেটা ছিল ওর ভার্বটা কি হবে? এডুকেট। ঠিক আছে, দেখো আমাদের নাম্বার 3 কমপ্লিট। এরপরে হচ্ছে আমরা চলে যাব নাম্বার 4। দেখো নাম্বার 4 কি আছে? রাইট দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে আছে স্টাডি, ডিফারেন্স, অ্যাক্সিডেন্ট, সায়েন্স। দেখো বন্ধুরা এখানে বলতেছে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলোর অ্যাডজেক্টিভ ফর্ম বের করতে হবে। হ্যাঁ, অ্যাডজেক্টিভ বা তোমরা অ্যাডজেক্টিভ যেটাই বলো, হ্যাঁ অ্যাডজেক্টিভ ফর্মটা বের করতে হবে। ফার্স্টটা কি ছিল? ফার্স্টটা ছিল হচ্ছে স্টাডি। স্টাডির অ্যাডজেক্টিভ ফর্মটা কি হবে? স্টাডিয়াস হবে। স্টাডিয়াস। তোমরা এখানে একটু কারেকশন করে নিতে হবে, স্টাডিডও হতে পারে। স্টাডিড যদি লেখো সেটাও তোমার অ্যাডজেক্টিভ ফর্ম হবে, বা অ্যাডজেক্টিভ ফর্ম তোমরা যাই বলো সেটা হবে। দেখো এরপরটা ছিল হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্সের অ্যাডজেক্টিভ কি হবে? ডিফারেন্ট। তারপরে দেখো অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টের অ্যাডজেক্টিভ কি হবে? অ্যাক্সিডেন্টাল। এরপর সায়েন্স ছিল, সায়েন্সের অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? সায়েন্টিফিক। ওকে, দেখো নাম্বার 4 আমাদের কমপ্লিট। এরপরে বন্ধুরা দেখো এরপরের কোশ্চেনটা আমাদের ছিল কি? নাম্বার 5। নাম্বার 5 ছিল হচ্ছে হোয়াট আর দ্য সিনোনিমস অফ দ্য ওয়ার্ডস অ্যানসিয়েন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। দেখো হোয়াট আর দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ডস অ্যানসিয়েন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। এখন এখানে বলছে যে অ্যানসিয়েন্ট এবং আন্ডারস্ট্যান্ড এই যে দুটো ওয়ার্ড দেওয়া আছে এই দুটো ওয়ার্ডের অ্যান্ড সিনোনিম করতে হবে, মানে সমার্থক শব্দ লিখতে হবে, একই জাতীয় শব্দ। দেখো অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন বা সেকেলে। হ্যাঁ, তো এমন একটা ওয়ার্ড লিখতে হবে যেন মানে সেটার মানেও প্রাচীন হয়। এখন দেখো আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। তো আমরা দেখো এর সিনোনিম কি লিখেছি? প্রিমিটিভ। প্রিমিটিভ মানে আর্কেইক, প্রিমিটিভ এগুলো মানে প্রাচীন। ঠিক আছে, অ্যানসিয়েন্ট মানেও প্রাচীন। এরপরে দেখো বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, কম্প্রিহেন্ড মানে বুঝতে পারা, এই যে ফ্যাথম মানে বুঝতে পারা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো এরপরে হচ্ছে তোমাদের নাম্বার 6। নাম্বার 6 কি আছে? দেখো নাম্বার 6 আছে হচ্ছে হোয়াট আর দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ডস শ্যালো অ্যান্ড রিভিল। দেখো এখানে
শ্যালো এবং রিভিল এই দুইটা ওয়ার্ডের বিপরীত শব্দ লিখতে বলেছে। তো শ্যালো মানে হচ্ছে উপর উপরে, ভাষা ভাষা, আর রিভিল মানে হচ্ছে কি প্রকাশ করা, খোলাসা করা, খোলা। তার মানে কি শ্যালো মানে ভাষা, তার মানে গভীর হবে তার অ্যান্টোনিমটা। আর এখানে রিভিল মানে হচ্ছে প্রকাশ করা, তার মানে লুকানো যেটা, সেটা হচ্ছে এটার অ্যান্টোনিম হবে। দেখো বন্ধুরা, এখানে আমি লিখে দিয়েছি এই যে, হ্যাঁ দেখো এইখানে আমি যে লিখে দিয়েছি নাম্বার 6-এ শ্যালোর অ্যান্টোনিম হচ্ছে ডিপ, এবং রিভিলের অ্যান্টোনিমটা হচ্ছে কি কনসিল, মানে লুকানো, গুপ্ত অথবা লুকানো। হ্যাঁ, ডিপ মানে গভীর, তোমরা জানো। এরপরে দেখো নাম্বার 7-এ কি আছে, গিভ অ্যান এক্সাম্পল অফ স্ট্রং ভার্ব অ্যান্ড এ উইক ভার্ব। এখন আমাদের স্ট্রং ভার্বটা আর উইক ভার্বটা সম্বন্ধে যদি আমরা না জানি বন্ধুরা, তো আমরা কখনোই সেটা সলভ করতে পারবো না। আমাদের আগে বুঝতে হবে স্ট্রং ভার্বটা কি। দেখো, যে সকল ভার্ব এর অন্তর্গত ভাওয়েল পরিবর্তন করে পাস্ট টেন্স এবং অন্তর্গত ভাওয়েল পরিবর্তন করে, অথবা মানে তোমরা মনে করো আমি আরো সহজ করে দিচ্ছি, যেমন এন, ইএন, এনি যোগ করে পাস্ট পার্টিসিপল গঠন করা হয়, তাদেরকে স্ট্রং ভার্ব বলে। আমি আবারও বলছি, যে সকল ভার্বের অন্তর্গত মানে ভিতরের ভাওয়েল পরিবর্তন করে পাস্ট টেন্স এবং অন্তর্গত ভাওয়েল পরিবর্তন করে পাস্ট পার্টিসিপল গঠন করা হয়, মানে এন, ইএন, এনি, মানে এগুলো যোগ করে, তাদেরকে স্ট্রং ভার্ব বলে। আমি একটা এক্সাম্পল লিখে দিয়েছি, তোমরা আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো, আমি একটা এক্সাম্পল লিখে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো, এখানে লিখে দিয়েছি নো, এখানে নিউ, এখানে নোন। দেখো এখানে নোটা, এখানে যে ভাওয়েলটা আছে এই মাঝখানের ভাওয়েল। একটু আগে আমি তোমাদের সংজ্ঞাটা বলেছিলাম যে অন্তর্গত ভাওয়েলটি চেঞ্জ করে, পরিবর্তন করে। দেখো, অন্তর্গত ভাওয়েলটি পরিবর্তন করে এখানে পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়ে গেছে। সো এই যে ভার্বগুলো, এই ভার্বটা হচ্ছে কি স্ট্রং ভার্ব বলে এইসব ভার্বকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো নাম্বার 7-এই আবার উইক ভার্ব। তো আমাদের আসলে স্ট্রং ভার্ব জানলেই হবে না, আমাদের উইক ভার্ব কি সেটা আমাদের জানতে হবে, তাই না? তো দেখো, যে সকল ভার্বের শেষে ডি, ইডি অথবা টি যোগ করে পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল করা হয়, তাদেরকে উইক ভার্ব বলে। দেখো, যে সকল ভার্বের শেষে ডি, ইডি অথবা টি যোগ করে পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল করা হয়, তাদেরকে উইক ভার্ব বলা হয়। তো বন্ধুরা দেখো, আমি যে এক্সাম্পলটা এখানে দিয়ে দিয়েছি, পাস্ট, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো এখানে লার্ন বলা হয়েছিল, যে আমি যে কথাটা বলেছিলাম যে যে ভার্ব কোনো সেন্টেন্সের, যে সকল ভার্বের শেষে ডি, ইডি অথবা টি যোগ করে। দেখো এখানে লার্ন আছে, লার্নের শেষে আমরা কি যোগ করেছি, টি যোগ করেছি। টি যোগ করলে এটা পাস্ট টেন্স হয়ে গেছে, এটা পাস্ট টেন্স হয়ে গেছে, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেছে, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেছে। সো এটা হচ্ছে উইক ভার্ব। সংজ্ঞাটা তোমরা একটু বোঝার চেষ্টা করবে, তাহলে আশা করি তোমরা আরো সহজে বুঝতে পারবে। দেখো, এরপরে কোশ্চেনটা আমাদের কি আছে, দেখি আমরা। আমাদের নাম্বার 8-এ কি আছে, গিভ অ্যান এক্সাম্পল অফ ফিনিট ভার্ব অ্যান্ড নন ফিনিট ভার্ব। দেখুন, ফিনিট ভার্বটা কি আর নন ফিনিট ভার্বটা কি সেটা আমাদের আগে জানতে হবে, তাই না? তো দেখো, আগে ফিনিট ভার্বটা নিয়ে আমরা আলোচনা করি। দেখো, যে ভার্ব কোনো সেন্টেন্সের বক্তব্য সমাপ্ত করে এবং উক্ত সেন্টেন্সের সাবজেক্ট ও নাম্বার অনুযায়ী যার রূপ নির্ধারিত হয়, তাকে ফিনিট ভার্ব বলে। বন্ধুরা, আমি আবারও বলছি, ফিনিট ভার্বটা কি জিনিস। যে ভার্ব কোনো সেন্টেন্সের বক্তব্য সমাপ্ত করে এবং উক্ত সেন্টেন্সের সাবজেক্ট ও নাম্বার অনুযায়ী যার রূপ নির্ধারিত হয়। দেখো, এই কথাটার মানে হচ্ছে, সংজ্ঞাটার সাথে তোমরা একটু বোঝার চেষ্টা করবে। দেখো, এই যে ফিনিট ভার্বটা দেখো আগে। দেখো, এখানে রাহুল প্লেইজ ফুটবল আছে, তো ফিনিট ভার্ব মানে যে ভার্বটা কি করে, একটা সেন্টেন্সের বক্তব্য শেষ করে, পুরো বক্তব্যটা শেষ করে দিয়ে। রাহুল প্লেইজ ফুটবল, রাহুল কি করে, ফুটবল খেলে। এখন এটা শেষ হয়ে গেছে বক্তব্যটাই সেন্টেন্সের। দেখো, তবে এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথাটা ছিল কি, যে সেন্টেন্সের যে সাবজেক্টটা থাকবে, এই সাবজেক্টটাই কি করবে, এই সাবজেক্টে যে পার্সনটা থাকবে, এই পার্সন অনুযায়ী ভার্বের, এখানে প্লেটা হচ্ছে ভার্ব,
প্লের রূপটা নির্ধারিত হবে। দেখো এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার কারণে প্লের সাথে এস যোগে প্লেস হয়ে গেছে। তার মানে এই সাবজেক্টের যে পার্সনটা আছে, পার্সন অনুযায়ী এখানে রূপটা নির্ধারিত হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই ধরনের যে ভার্বগুলো থাকবে তাকে ফিনিট ভার্ব বলা হয়। আরও সহজ করে তোমাদের দিচ্ছি, যে টেন্সের যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এই যে ফর্মগুলো হয়, এই সমস্ত ভার্ব দেখলে চোখ বন্ধ করে তোমরা বুঝতে পারবে যে এগুলো হচ্ছে ফিনিট ভার্ব। ওকে, আমি আশা করি তোমরা ফিনিট ভার্বটাকে বুঝতে পেরেছো। এবার দেখো আমরা নন ফিনিট ভার্বটা কি এটা শিখবো। দেখো নন ফিনিট, যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয় না। হ্যাঁ, আগেটা যেমন শেষ হয়, ফিনিট ভার্ব এটা শেষ হয় না, এবং কোনো সাবজেক্ট এর পার্সন ও নাম্বার দ্বারা যার রূপ নির্ধারিত হয় না, মানে আগেরটার উল্টা কথাটা এখানে। দেখো আগে এখানে দেখো আমি লিখেছি এই যে রাহুল লাইকস টু প্লে ফুটবল। দেখো রাহুল লাইকস টু প্লে ফুটবল, এখানে দেখো লাইকও ভার্ব, প্লেটাও ভার্ব, বাট এখানে একটা কথা আছে। দেখো এখানে প্লেটা হচ্ছে নন ফিনিট ভার্ব। কেন জানো? কারণ এখানে বলেছে রাহুল লাইকস টু প্লে। আমি যদি এইখানে সেন্টেন্সটাকে শেষ করে ফেলি, তোমরা একটু বোঝার চেষ্টা করো, তাহলে কি হবে? রাহুল লাইকস, রাহুল কি করে? পছন্দ করে, টু প্লে, খেলতে। কথাটা কি শেষ হয়েছে? দেখো কথাটা কিন্তু শেষ হয়নি। রাহুল খেলতে পছন্দ করে, আসলে রাহুল কি খেলতে পছন্দ করে? ফুটবল। আমরা তো ফুটবল পর্যন্ত যাই নাই, এই পর্যন্ত শেষ করে দিয়েছি। তো এই জন্য বন্ধুরা প্লে দিয়ে, প্লের মাধ্যমে কি বোঝাচ্ছে, এই ভার্বটার মাধ্যমে কি বোঝাচ্ছে, এই সেন্টেন্সটা শেষ হয় নাই। এটা হচ্ছে একটা কথা। আর একটা কথা হচ্ছে, দেখো রাহুল যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য যে রূপটা, এই যে ভার্বের রূপটা যে চেঞ্জ হয়ে যাবে, এস বাই এর যোগ হবে, সেটা কিন্তু এখানে হয় নাই। সো এই ধরনের ভার্বগুলোকে কি বলা হয়? নন ফিনিট ভার্ব বলা হয়। ওকে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো নাম্বার 9টা দেখো, হোয়াট আর দ্য মিনিং অফ দ্য ফলোয়িং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের এইচএসসি স্টুডেন্টদের জন্য মানে একটু জটিল, বিকজ তোমাদের এটা মুখস্থ করতে হয়। তো দেখো বন্ধুরা, এটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশনটা একটু মুখস্থ করবা, তোমরা অনেক পরিশ্রম করবা। আশা করি আই হোপ তোমরা খুব তাড়াতাড়ি এগুলো কমপ্লিট করতে পারবে। তো মুখস্থর কোনো বিকল্প নেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে। দেখো ফার্স্টটা হচ্ছে ব্লাইন্ড অফ আছে। ব্লাইন্ড অফ মানে কি জানো? অন্ধ। আবার ব্লাইন্ড টু মানে হচ্ছে দেখেও না দেখা। কেয়ার ফর মানে হচ্ছে কি জানো? গ্রাহ্য করা। কেয়ার অফ মানে যত্ন। দেখো নাম্বার 9 আমাদের কমপ্লিট। এরপর হচ্ছে আমরা 10 কি আছে আমরা দেখবো, 10 নম্বরে কি আছে আমরা দেখবো। দেখো আচ্ছা, চেঞ্জ দ্য ভয়েস, দ্য বার্ড মেড দ্য উইন্ড ব্লো। দেখো এখানে একটা ওয়ার্ড আছে কি মেড দেওয়া আছে, দ্য বার্ড মেড। কোনো সেন্টেন্সে মেক যদি থাকে, মেকের একটা রুলস আছে, এখানে জাস্ট টুটা অ্যাড করতে হয়, আর বাকিগুলো একইভাবে তোমরা ভয়েসটা চেঞ্জ করে দেবে। দেখো এখানে দিয়েছি আমি, দ্য উইন্ড ব্লো ওয়াজ মেড টু। এই যে কথাটা বলেছিলাম যে টু, এখানে টু চলে আসবে। মেক থাকলে, মেঘের পাস্ট ফর্ম তো মেড যদি, তাহলে কি চলে আসবে? মেড থাকলে টু চলে আসবে, বাকিটা ঠিক আছে। দেখো পরেরটা কি আছে, পরের যে ভয়েসটা আছে সেটা একদমই ইজি একটা ভয়েস। এখানে আছে দেখো, দে আর ফ্লাইং কাইট, দে আর ফ্লাইং এ কাইট, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে তো তোমরা জানোই যে অ্যাম বিং, ইজ বিং, আর বিং এগুলো হয়, এগুলো চলে আসে। সাবজেক্ট প্রথমে হয় এ কাইট, তারপরে আর বিং, যেহেতু আর বিং ফ্লাউন বাই দেম। খুব ইজি এটা। দেখো এরপরে দেখো, হ্যাঁ দেখো এরপরে 13 নম্বরে কি আছে, 13 কি আছে দেখো, চেঞ্জ দ্য স্পিচ ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট। তোমরা ডাইরেক্টও বলতে পারো, ডাইরেক্ট ইনডাইরেক্ট সাধারণত বলো, তো আমি ডিরেক্ট বলছি, ডিরেক্ট টু ইনডিরেক্ট। দেখো ফার্স্টটা কি আছে, ফার্স্টটা আমাদের আছে হচ্ছে হি সেইড টু মি ইউ হ্যাভ ফেইলড। দেখো এটা প্রেজেন্ট টেন্স আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করা আছে, একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা আছে। হ্যাঁ, হি সেইড টু মি ইউ হ্যাভ ফেইলড। তো জানো ন্যারেশন তো তোমরা অনেকে হয়তো জানো যে ন্যারেশনটার প্রেজেন্ট অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে হি সেইড টু মি থাকলে হি সেইড টু মিও তুমি দিতে পারো, হি টোল্ড মিও তুমি দিতে পারো। ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। এই যে পার্সনটা, যদি সেকেন্ড পার্সন থাকলে অবশ্যই সেটা মির সাথে, মানে অবজেক্টের সাথে পরিবর্তন হবে। অবজেক্ট কি আছে যেখানে দেখো, মি আছে, হয়ে যাবে আই। কেন জানো? কারণ হচ্ছে মির সাবজেক্ট ফর্মটা হচ্ছে আই। তাহলে হ্যাভ থাকলে হ্যাড হবে। কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট টেন্স। দেখো আমরা ওইভাবেই করে দিয়েছি। হি সেইড টু মি, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, আই, ইউটা
মির সাথে পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, আই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, এই যে হ্যাড ফেইলড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার বন্ধুরা দেখো আমরা 14 নাম্বারটা কমপ্লিট করব। 14 নাম্বারটা দেখো, সেন্স দ্য স্পিচ, এখানে আছে সেন্স দ্য স্পিচ। দ্য স্টুডেন্ট সেইড টু দ্য প্রিন্সিপাল, মে আই কাম ইন স্যার। দেখো এইটা আমি এখানে করে দিয়েছি, এই যে এখানে দেখো তোমরা, হি আস্কড, সরি, দ্য স্টুডেন্ট আস্কড মি আসলে হবে না, এটা আস্ক দ্য স্টুডেন্ট আস্ক দ্য প্রিন্সিপাল হবে। আমি একটু সংশোধন করে নিও তোমরা, প্রিন্সিপাল, ঠিক আছে, আস্ক দ্য প্রিন্সিপাল। আর এখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স ইফ বসবে, ডব্লিউএস কোশ্চেন না থাকলে ইফ বসে। সো দেখো এখানে আমরা ইফ বসাবো, কিন্তু তার আগে যেহেতু স্যার আছে, স্যার তো রেসপেক্টের একটা জায়গা, এই জন্য আসলে আমরা রেসপেক্টফুলিটা বসিয়েছি এবং সেটা অবশ্যই ইফের আগে বসিয়েছি। দেখো রেসপেক্টফুলি ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বসেছে, কারণ এখানে কোনো ডব্লিউএস কোশ্চেন নাই। দেখো ইফ বসিয়েছি, আইটা তোমার প্রিন্সিপালের সাথে মানে অবজেক্টের সাথে চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, হি। এখন দেখো হিতে তুমি কাকে বোঝাচ্ছ, দ্য স্টুডেন্টকে বোঝাচ্ছ নাকি প্রিন্সিপালকে বোঝাচ্ছ? এখানে অবশ্যই আমরা যেহেতু প্রিন্সিপালকে বোঝাচ্ছি, এই জন্য হির পরে ব্র্যাকেটে পি দিয়ে দিও, মে থাকলে মাইট কাম ইন। আশা করি তোমরা নাম্বার 14 বুঝতে পেরেছো। দেখো এর পরেরটা কি আছে, এর পরেরটা আছে হি সেইড, সরি, চেঞ্জ দ্য স্পিচ, হি সেইড করিম হুইচ কালার ডু ইউ লাইক মোস্ট। দেখো বলছে সে করিমকে বললো কি কোন কালারটা তোমার অনেক বেশি পছন্দ, অধিক পছন্দ। এখন দেখো তো যেহেতু এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, আমরা কি করেছি, হি আস্কড করিম দিয়ে দিয়েছি। এরপরে ডব্লিউএস কোশ্চেন থাকলে ডব্লিউএস কোশ্চেনই বসে যায়, আমি একটু আগেই তোমাদের বলে দিয়েছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডব্লিউএস কোশ্চেন থাকলে ডব্লিউএস কোশ্চেনটাই বসে যায়, হুইচ থাকলে হুইচটাই বসে গিয়েছে, হুইচ কালার। এখন দেখো এটা যদি ডু দ্বারা প্রশ্ন করছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তো ইউটা পরিবর্তন হয়ে কার সাথে, করিমের সাথে হয়ে যাবে কি হি। এখন দেখো হি দিয়ে তুমি করিমকে বোঝাচ্ছ নাকি হিকে বোঝাচ্ছ, কাকে বোঝাচ্ছ? আমরা এখানে করিমকে বোঝাচ্ছি, কেন? কারণ ইউটা করিমের সাথে চেঞ্জ হয়। সো এখানে করিমের প্রথম অক্ষর কেটা দিয়ে ব্র্যাকেট দিয়ে দিও। হ্যাঁ, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, লাইক আছে লাইকড মোস্ট হয়ে যাবে। তো আমাদের ন্যারেশনটা শেষ, স্পিচটা শেষ। এখন আমরা দেখো কমপ্লিটিং সেন্টেন্সটা স্টার্ট করব। দেখো কমপ্লিটিং সেন্টেন্সটা স্টার্ট করব। প্রথমটা আমাদের কি আছে, প্রথমটা আমাদের আছে হি কেম হেয়ার উইথ এ ভিউ টু। দেখো উইথ এ ভিউ টু মানে হচ্ছে জন্যে, হ্যাঁ, উইথ এ ভিউ টু মানে হচ্ছে জন্যে। মোস্ট ইম্পর্টেন্ট রুলস ফর এইচএসসি স্টুডেন্টস। দেখো উইথ এ ভিউ টু, হি কেম হিয়ার উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু মানে কি জানো? উইথ এ ভিউ টু মানে হচ্ছে জন্যে বা উদ্দেশ্যে, যেটা তুমি বলো। দেখো আর এই উইথ এ ভিউ টুর পরে যে ভার্বটা থাকবে, সেই ভার্বের সাথে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো দেখো হি কেম হেয়ার, সেখানে এসেছিল উইথ এ ভিউ টু, মানে কোনো একটা জন্যে। কিসের জন্যে? সেখানে এসেছিল কোনো একটা জন্যে। কিসের জন্য সেখানে এসেছিল? সেখানে এসেছিল মনে করো কিছু টাকা ধারের জন্য। তো কি দিতে পারি আমরা? বরোয়িং সাম মানি। দেখো এখানে আমি দিয়ে দিয়েছি, এই যে হি কেম হেয়ার উইথ এ ভিউ টু, সেখানে এসেছিল কিসের জন্য? বরোয়িং সাম মানি, কিছু টাকা ধার করার জন্য বা কিছু টাকা ধার করার উদ্দেশ্যে। তোমরা মনে রাখবা যে উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, তারপর হচ্ছে লুক ফরওয়ার্ড টু, এই ধরনের ওয়ার্ডগুলো থাকলে তারপরে অলওয়েজ ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, এটা মনে রাখবে। দেখো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। তো এবার বন্ধুরা দেখো পরেরটা কি আছে। পরের কোয়েশ্চেনটা আমাদের আছে হচ্ছে, পরের কোয়েশ্চেনটা আছে অনলি দ্য ওয়ারার নোজ। এই কোয়েশ্চেনটা সলভ করার আগে আমি তোমাদের আরেকটা কথা বলে রাখি, যে এই যে প্রশ্নটা আছে, এই যে অনলি দ্য ওয়ারার নোজ, এই টাইপের এগুলো হচ্ছে অর্থভেদে আসলে ব্যবহৃত হয়। কম্পিটিং সেন্টেন্সে তোমাদের এইচএসসিতে কিছু থাকে, ম্যাক্সিমামগুলোই থাকে তোমাদের রুলস থেকেই থাকে, আর কিছু থাকে 2-3টা থাকে তোমাদের অর্থভেদে যেগুলো আসে তোমাদের ইনকমপ্লিট দেওয়া থাকে, অর্থভেদে তোমাদের সেগুলো কমপ্লিট করতে হয়। তো কমপ্লিটিং সেন্টেন্সে যদি আসলে তোমাদের পার্সোনালি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও, অথবা স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বারটিতে আমাকে কল করে আমাকে জানিও। আমি আগামী পর্বে তোমাদের সলভ করার চেষ্টা করব আমি তোমাদের সলভ করে দেওয়ার জন্য। এনি টপিক্স তোমাদের গ্রামারে, ইংলিশ গ্রামে এনি টপিক্স তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাকে জানিও। ওকে বন্ধুরা দেখো আমি বলেছিলাম যে অর্থভেদে, দেখো এখানে অর্থভেদে এটা দিয়ে দিয়েছে অনলি দ্য ওয়ারার নোজ, একমাত্র যে ড্রেস পরে মানে পোশাক পরে, যে পরে ওয়ারার, যে মানে পোশাক পরে তার কথা বলা হচ্ছে ওয়ারার।
হ্যাঁ, একমাত্র যে সে জানে। এখানে আমি কি দিয়েছি দেখো, এখানে আমি দিয়ে দিয়েছি একটু মজার বিষয় দিয়ে দিয়েছি যে হাউ টু ওয়্যার অ্যাপ্রন, মানে কিভাবে অ্যাপ্রনটা পড়তে হয়। অ্যাপ্রনটা হচ্ছে যে কিচেনে, তুমি যখন কিচেনে যাচ্ছ রান্না করার জন্য বা কোনো কাজ করতেছো, ময়লা কাজ, তুমি সামনে মানে শার্টের সামনে বা তোমার টি শার্টের সামনে তুমি একটা কাপড়ের মতো পরেছো, দেখবা সবাই পরে, ওই টাইপের যে ড্রেসগুলো আছে তাকে বলা হয় অ্যাপ্রন বলা হয়। সো আমি এটা দিয়ে এখানে সলভ করেছি। পরেরটা দেখো কি আছে, ইউনাইটেড উই স্ট্যান্ড, মানে আমরা একসাথে আছি, সংঘবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছি। কেন? তারপরেরটা তোমাকে তুমি কিভাবে কি বলবা, দেখো আমি এখানে আমি সো দ্যাট দিয়ে করেছি। সো দ্যাটের কিন্তু একটা নিয়ম আছে বন্ধুরা, সো দ্যাটের একটা রুলস আছে আসলে। সো দ্যাট মানে হচ্ছে যাতে। তো দেখো সো দ্যাট মানে হচ্ছে যাতে, সো দ্যাট দিয়ে আমরা করে দিয়েছি। সো দ্যাট মানে হচ্ছে যাতে। দেখো ইউনাইটেড উই স্ট্যান্ড, আমরা সংঘবদ্ধ হয়েছে মানে একসাথে আছি, যাতে কি বলবা তুমি, আমি এখানে লিখেছি উই ক্যান ফেস এনি প্রবলেম, যাতে আমরা কি করতে পারি, যে কোনো সমস্যা সমাধান করতে পারি, এই জন্য আমরা একসাথে আছি। এখন দেখো যাতে, সো দ্যাট মানে যাতে, সো দ্যাটের নিয়মটা আমরা এখানে ইউজ করেছি। সো দ্যাটটা ইউজ করলে এবার যে সাবজেক্টটা থাকবে তারপরে অবশ্যই ক্যান বা মে ইউজ করতে হবে, এটা মনে রাখতে হবে তোমাদের। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো নাম্বার 19টা আমরা সলভ করবো। দেখো এখানে আছে হচ্ছে ইফ ইউ কাম, মানে একটা ইফ আছে, কন্ডিশন আছে। ইফের কন্ডিশনের তিনটা কন্ডিশন থাকে সাধারণত। একটা হচ্ছে ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, পরের অংশ কমপ্লিট করতে হচ্ছে ফিউচার ইনডিফিনিট দিয়ে। তো আর দুইটা কন্ডিশন হচ্ছে, একটা ইফ যুক্ত অংশটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশটা হচ্ছে উড, কুড, মাইট এগুলো দিয়ে করতে হয়। আর একটা কন্ডিশন, লাস্ট যে কন্ডিশনটা, থার্ড কন্ডিশন, সেটা হচ্ছে ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে ইফের যে এর পরের যে অংশটা যেটা তুমি কমপ্লিট করবে সেটা হচ্ছে উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ, এইগুলো ইউজ করে সলভ করতে হয়। সো বন্ধুরা এখানে আমাদের কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন দেখো আছে, যেটা হচ্ছে ইফ ইউ কাম, মানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে আমাদের ওই পাশে, তাহলে কি হয়ে যাবে, ফিউচার ইনডিফিনিট হবে। দেখো আমরা কি করেছি, ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই শ্যাল গো, আমি যাবো। দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট দেখে আমরা এটা ফিউচার ইনডিফিনিট করেছি। একটা শর্ত আছে, যদি তুমি আসো আমি কি করবো, যাবো, আই শ্যাল গো। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো বন্ধুরা নাম্বার 20, যেটা কি আছে, হি স্পিক অ্যাজ ইফ, মোস্ট ইম্পর্টেন্ট রুলস তোমাদের জন্য। অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, অ্যাজ ইফ, অ্যাজ দো, এগুলো মানে হচ্ছে যেন। দেখো হি স্পিক্স, সে কথা বলে, এমনভাবে কথা বলে, অ্যাজ ইফ, যেন হি নিউ এভরিথিং, যেন সে সব জানতো। দেখো এইটুকু আমরা তো এইচএসসি বন্ধুরা, আশা করি তোমরা অ্যাসাইনমেন্টটি বুঝতে পেরেছো। আর তোমরা চাইলে ভিডিওটি পজ করে তারপরে খাতায় তুলে নিতে পারো। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে তোমরা তোমাদের বন্ধুদের নিকট এই ভিডিওটি অনেক অনেক বেশি করে শেয়ার করো, কারণ এতে তোমার বন্ধুরা অনেক উপকৃত হবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি, মানে টিউটর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, কারণ আমার পরবর্তী যে ভিডিও সেগুলো তোমাদের পাওয়া অনেক সহজ হয়ে যাবে। আর বন্ধুরা, যদি তোমাদের ইংলিশ গ্রামারে কোনো অংশে, মানে কোনো পার্টে কোনো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে।